গল্প গর্হিত গহন লিখেছেন নবনীতা বোস দাস। কাল সারা রাত ঘোষেদের বাড়িতে হ্যাজাগের আলো ঝলমল করছিল। সে আলো বাঁশবাগান ভেদ করে ছিঁড়ে ছিঁড়ে নদীর ঘাটেও এসে পড়ছিল। দেবকুমার আঘ্রায়ণের শীতেও নদীর ঘাটেই বসে আছে। ফুল্লরার বিয়ের বাজনা থেকে থেকে গুমড়ে কেঁদে উঠছে। ভোর রাতে এক মাথা সিঁদুর পরে ফুল্লরা নদীর ঘাটে ছুটে এসেছে। চল দেবু, এখন পালাই। দেবু হাঁ করে তাকিয়ে আছে মাথা ভর্তি সিঁদুর পরা ফুল্লরার দিকে। দেবুর জবা ফুলের মতো লাল টকটকে চোখ দুটো জলে ভরা। চমকে ওঠা বুকটা ধরফর করছে। ফুল, তুই এখন অন্য কারো বউ। ফুল্লরা পালিয়ে এসেছে, ভয় পাচ্ছে, হাঁপাচ্ছে। তাতে কি, মাথায় কেউ সিঁদুর দিল বলে তোর ফুল্লরা বদলে গেল? সেই ভোরবেলা থেকে পালাবার চেষ্টা করছি, আর আমি সেই ভোর অন্ধকার থেকে এখানে বসে আছি। দেবু হৃদয় ভেঙেছে, এবার পাঁজর ভাঙছে। শুধু ওই সিঁদুরটুকু পড়ার আগে। এই তোর ভালোবাসা? সিঁদুর পড়েছি বলে আমাকে গ্রহণ করতে পারবি না? না রে পাগলি, এখন যে তোর উপর অন্য কারো অধিকার। আমি মানি না। এতক্ষণ ধরে বিয়ের একটা মন্ত্র উচ্চারণ করিনি। চোখ বুজে শুধু তোর মুখটা মনে করেছি, আর ভগবানকে বলেছি আমাকে দেবুর কাছে পৌঁছে দাও। তার কোনো দাম নেই। আমি পরস্ত্রী হরণ করি কিভাবে? দেবু কাঁদছে, কাঁদছে ফুল্লরাও। দেবু বেশি সময় নেই, এখনই আমার খোঁজ পড়বে, আর জানতে পারলে বাবা কাকারা তোকে মেরে ফেলবে। ফুল্লরা দেবুর হাত ধরে ছুটে পালাতে চায়। দেবু অনড়, অচল, কিংকর্তব্য বিমূঢ়। সময় নেই দেবু। আকাশ জুড়ে রক্তিমা, নতুন ভোরের সংকেত। দেবুর পা গেঁথে গেছে মাটিতে। ফুল্লরার মাথা ভর্তি সিঁদুর আর গাছ কোমর পরা বেনারসি। গা থেকে সমস্ত গয়না খুলে রেখে এসেছে। কিচ্ছু চায় না, শুধু দেবুকে ছাড়া। কত বড় জমিদার বাড়িতে বিয়ে হলো, কত সুদর্শন বর, সব ছেড়ে এসেছে। দেবুর এখনো পড়াশোনা শেষ হয়নি। একই গাঁয়ের ছেলে, পাঠশালার বন্ধু। পেয়ারা গাছে নদীর পাড়ে গড়ে ওঠা প্রেম। রথের মেলায় কেনা মাটির রান্নাবাটি আর পাতা। বালুর ভাত চচ্চড়ি রাঁধবার সময় অঙ্গীকার, আমরা এভাবেই ঘর বাঁধব, সংসার করব। তুই আর আমি বড় বউ হব। দেবকুমারের মূল্যবোধ বলছে এ অন্যায়। ফুল্লরা শত বাঁধা পেরিয়ে এসেছে তার ভালোবাসার মানুষের কাছে। কথা রেখেছে। এই পৃথিবীর কোনো বাঁধন ওকে বেঁধে রাখতে পারেনি। দুজনের দোলাচলে বাগবিতণ্ডায় মহেন্দ্রক্ষণ পেরিয়ে যায়। বিয়ে বাড়িতে খোঁজ পড়েছে কনে বউয়ের। দল বেঁধে সব ছুটে এসেছে নদীর ঘাটে। ফুল্লরা বুঝে যায় সব শেষ, জ্ঞান হারায়। নানা কোলাহল। দেখো দেখি কি কাণ্ড, ও নদীর ঘাটে এসেছে কেন? আরে দেবুও আছো দেখছি, ও চোখে মুখে জল দাও দেখি। দেবু অচৈতন্য ফুল্লরাকে কোলে তুলে বাড়ি বয়ে আনলো। ডাক্তার এলো। বিয়ের দিন মেয়েদের নানা ঝক্কি যায়, সারাদিন খাওয়া পেটে পড়ে না, ওই সব মিলিয়ে। ওকে খেতে দিন, আর একটু ঘুমাতে দিন। ও নদীর পাড়ে ভোর রাতে গেল কেন? এই রব কিন্তু বিয়ে বাড়ি জুড়েই চলছে। বরবাবাজির মুখ চোখ অতীব গম্ভীর। ফুল্লরার মা হাত টেনে দেবকুমারকে বাড়ির বাইরে বার করে দিয়ে এসেছে সবার অলক্ষ্যে। খুব সাবধান, আর যেন না দেখি তোকে। সব মিটতে দে, তারপর তোর সাথে কথা বলবো। ঘর ভর্তি লোকের সামনে মাথায় ঘোমটা টেনে মেয়ের মা লাজুক মুখে বলে, ইয়ে আর কি, ওর ওই এক স্বভাব। নদীর পাড়ে প্রাতকৃত্য সারতে গেছিল, এদিকটাই অমন চলে কি না। জল খাবারের পাট মিটিয়ে মেয়ে বিদায় হলো। ফুল্লরার চোখে এক বিন্দু জল নেই, পাষাণ মূর্তি। এক গাঁ পেরিয়ে অন্য গাঁয়ে 3 মাথা মোড়ে বিশাল বট অশ্বত্থের আড়ালে দাঁড়িয়ে দেবকুমার মোটর গাড়ি করে চলে যেতে দেখল ফুল্লরাকে। অঝরে কাঁদল দেবকুমার, যত কান্না বুকে ছিল। গ্রামের দিকে বট অশ্বত্থের বিয়ে দেবার চল আছে, সেই গাছটাকে জড়িয়ে ধরেই কাঁদছে দেবকুমার। তোমরাও এক হতে পেরেছিলে। জমিদার বাড়ির অন্দরমহলে বদলে গেল ফুল্লরার জীবন। দায় দায়িত্ব, অনুশাসন। হারিয়ে গেল হাসি খুশি ছুটে বেড়ানো মেয়েটা। স্বামীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলো না আর কোনোদিনও। বাপের বাড়ি যাওয়াতে নিষেধ ছিল স্বামীর। বাবার অসুখ, ছোট বোনের বিয়ে। স্বামী সঙ্গে নিয়ে গেলেন গাড়ি করে, এবং রাতেই ফিরে এলেন সঙ্গে নিয়ে। এই যে বিয়ের ভোরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও কোনো কথা হয়নি।
কিন্তু শেখরজ্যোতি অত সহজ লোকও নয়। তিনি প্রতিনিয়ত বুঝতে পারতেন ফুল্লরা এখানে পরিপূর্ণভাবে থাকলেও ফুল্লরার মন কখনো এখানে থাকে না। শেখর হিংস্র হয়ে ওঠে, কিন্তু ফুল্লরা বরফের মতো শীতল। সংসারের হাজার কাজকর্মে কোনো না নেই, হাজার নিয়মে হাজার বাধায় কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। প্রথম বছরে প্রথম সন্তান, দ্বিতীয় বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে মরণাপন্ন হয়ে ওঠে ফুল্লরা। ডাক্তার বারণ করেন যেন আর সন্তান না হয়। তবুও চতুর্থ বছরে আবার সন্তান সম্ভব হয় ফুল্লরা। শাশুড়িমা বোঝেন শেখরের সাথে ফুল্লরার একটা জেদাজেদি সম্পর্ক। শাশুড়িমা ডাক্তারের সাথে পরামর্শ করে সন্তান হবার সম্ভাবনাই নষ্ট করে দেন। এখন অবশ্য সন্তানদের নিয়ে একরকম ভালো আছে ফুল্লরা। হাসতে বাধ্য হয়, রাগ করতে বাধ্য হয়। জমিদারির কাজকর্ম দেখভাল করবার জন্য শেখর কোথা থেকে একদিন দেবকুমারকে ধরে নিয়ে আসলো। মাকে জানালো, এর ঘর সংসার নেই, এখানেই থাকবে, ব্যবস্থা করে দিও। অত্যন্ত সৎ মেধাবী দেবকুমার কিছুদিনের মধ্যেই সমস্ত জমিদারির দায়িত্ব বুঝে নিল। ভেতর বাড়ির সাথে দেবকুমারের কোনো সম্পর্ক নেই। ফুল্লরা বাইরের দিকে উঁকিঝুঁকি দিয়েও দেখে না, কিন্তু দুজনেই জানে ওরা কাছাকাছি আছে। শেখর সাংঘাতিক নজর রাখে, কিন্তু কারো মধ্যে কোনো চঞ্চলতা নেই। শেখর ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলছে। বাইরের দুনিয়া, নেশা, জুয়া, ছায়ের মতো দেবকুমার ঘর বা সব সামলাচ্ছে। মায়ের মৃত্যুর পর শেখরজ্যোতি সমস্ত কিছুর মালিক হলো। একে একে বিক্রি বাটা শুরু হলো। দেবকুমার কঠিন হলো। শেখরকে পারলে ঘরবন্দি করে রাখে। একান্ত আপনজন, পরম শুভাকাঙ্ক্ষীর মতো শেখরকে সামলে রাখার চেষ্টা করে গেল। সম্পত্তি রক্ষা করা গেল, কিন্তু শেখরকে বাঁচানো গেল না। নাবালক 3টি ছেলে মেয়ে নিয়ে ফুল্লরা বিধবা হলো। শরিকি ঝামেলা, সকলের আত্মসাৎ করবার চেষ্টা, সব কিছু থেকে দেবকুমার জমিদারি এবং 3 সন্তানও ফুল্লরাকে রক্ষা করে চলল। এবার ভেতর বাড়িতে ডাক পড়ল দেবকুমারের। শুভ্র বসনে কোমর ছাপানো চুলে জানালার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে ফুল্লরা। দেবকুমার জমিদারির কর্মচারী, তার তেমনি ভঙ্গি। ফুল্লরা, এবার তুমি ফিরে যাও। দেবকুমার, ফিরবার সময় হলে ঠিক ফিরে যাব। তোমার বড় ছেলে শুভ্রজ্যোতির এখন বয়স 15। ও প্রাপ্তবয়স্ক হলে যদি বুঝি ও সব সামলাতে পারবে তখন ফিরে যাব। ফুল্লরা, আমার আদেশ, তুমি ফিরে যাও। দেবকুমার, রাজনন্দিনীর বিবাহ দিতে হবে। ছোট ছেলেটি বড্ড চঞ্চল। তাছাড়া সব কিছু লুটে নেবার জন্য শরিকরা সব ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আমি কিছুতেই যাব না। এরপরও কেটে গেছে আরও 10 বছর। ভেতর বাড়ি আর বাইরের কোনো যোগাযোগ নেই। দুইবার দেবকুমারের কঠিন অসুখ করেছে। রাজনন্দিনী শ্বশুর ঘর থেকে ছুটে এসেছে। 2 ছেলে রাত জেগে সেবা করেছে। ডাক্তার বদ্যি কোনো কিছুরই অভাব রাখেনি। সুস্থ হতেই দেবকুমার বলেছে, এমন পাগলামি কেউ করে? কি যে করো তোমরা, বড্ড লজ্জায় পড়ে যাই। আপনি আমাদের কাছে বাবার থেকে কম কিছু না কাকাবাবু। 2 ছেলের একে একে বিয়ে হয়েছে। বড়টির 2টি ছেলে মেয়ে হয়েছে, তারা দেবকুমারকে দাদু বলে ডাকে। ছোট ছেলেটি সবে বিয়ে হয়েছে। 2 বউ যথেষ্ট সম্মান করে পায়ে হাত দিয়ে প্রণাম করে। বাড়ির সর্বময় কর্তার মতোই দেবকুমারের উপস্থিতি। বড্ড মায়ায় জড়িয়ে গেছে দেবকুমার, কিন্তু এবার মায়া কাটাতে হবে। ছেলেরা চরিত্রবান হয়েছে। দেবকুমারের শিক্ষায় ছত্রছায়ায় সুন্দরভাবে সব সামলাতে শিখেছে। মেয়েটি শ্বশুরবাড়িতে দাপটের সাথে সংসার করছে। 3টি ছেলে মেয়েই ফুল্লরাকে সম্মান করে, ভালোবাসে। বউরা ভালো হয়েছে। সব যখন ভালো, তখন ইতি টানা দরকার। এক ছুটির দিনের সকালে মেয়ে, জামাই, নাতি নাতনি নিয়ে ছেলেরা পিকনিকে গেল। দেবকুমার ভেতর বাড়িতে খবর পাঠালো, তোমাদের গিন্নিমাকে খবর দাও, আমি দেখা করতে চাই। বৃদ্ধা ফুল্লরার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ দেবকুমার, এবার আমায় অনুমতি দাও, আমার আর প্রয়োজন নেই। ফুল্লরা চমকে ওঠে, মানে? এই বয়সে তুমি কোথায় যাবে? তোমার তো কেউ নেই, ঘর বাড়ি নেই, টাকা পয়সা যা পেয়েছ আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের বায়না সামলেছ, ওদের মধ্যে বিলিয়ে দিয়েছ। আমার জন্য চিন্তা করো না, কদিনই বা আর আছি, চলে যাবে একরকম। বড্ড মায়ায় পড়ে গেছি, মায়া কাটানো দরকার। তোমার তো মায়া কাটাতে বেশি পরিশ্রম করতে হয় না, এক লহমায় সব কাটিয়ে যেতে পারো। পারি না ফুল, আমি মায়া কাটাতে পারি না। সারা জীবন আমায় ভুল বুঝে গেলে।
আজ শেষবেলায় আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমার সভ্যতায় বেঁধেছিল। সেদিন সভ্যতা থেকেও মূল্যবান ছিল অসভ্যতা। আমাকে সেদিন যে যাই বলুক, আমি কথা রেখেছিলাম। সময়ে তোয়াক্কা করিনি। যতই সময় কাটুক, ঘটে যাক ঘটনার ঘন ঘটা, আমি জানি আমি কি চাই। আজ আমার মনে একরাশ ঘৃণা, তোমার প্রতি, তার প্রতি। মা সব জানত, চুপ করেছিল। সত্য বলে যদি আমাকে জন্মের মতো ত্যাগ করত, সেও ভালো ছিল। খোলা আকাশের নিচে অদৃশ্য গরাদে আমার জীবন কেটেছে। তুমি সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছ। সেটা ভালোবাসায় নয়, সেটা তোমার প্রায়শ্চিত্ত। আর আমি নিত্য ধর্ষিত হয়েছি, সেটা আমার প্রায়শ্চিত্ত। দেবকুমারের চোখে জল, বুকে হাহাকার, আর ফুল্লরার চোখে আগুন। রাতে ছেলেরা ফিরলে ফুল্লরা তাদের বলেছে, তোমাদের কাকাবাবু এবার মুক্তি চাইছেন। ছেলে মেয়েরা রে রে করে উঠেছে, মুক্তি কিসে শুনে? সবাই তো রিটায়ার করে। ছেলে মেয়ে বৌমারা সব ঘিরে ধরেছে দেবকুমারকে। নিজের ঘরে নিজে রিটায়ার কিসে শুনি? আপনার হিসেব নিকেশ করতে আর ভালো না লাগলে করবেন না, কিন্তু আমাদের সব বিপদ আপদে যেমন আমাদের সাথে ছিলেন, তেমনি মৃত্যু পর্যন্ত আমরা আপনার পাশে থাকতে চাই। এরপর ছেলে মেয়েদের আদেশ হলো, মাও কখনো ঘরের বাইরে পা রাখেনি। এবার মা তীর্থ করবে, সাথে কাকাবাবুও তীর্থ যাবে। মায়ের দেখাশোনার জন্য একজন লোক যাবে, আর কাকাবাবুর দেখাশোনার জন্য একজন লোক যাবে। সে বছর থেকে প্রতি বছরে ছেলেদের ব্যবস্থাপনায় অন্তত 2 বার করে তীর্থযাত্রা বাঁধা রইল। এখন বরফ অনেক কেটেছে। হরিদ্বারের ঘাটে বা কখনো বারাণসীর ঘাটে দেবকুমার চাদরটা এগিয়ে দেন। গঙ্গার ঘাটে আর বসতে বারণ করেন, ঠান্ডা লেগে যাবে যে। ফুল্লরা মৃদু হাসেন। নিজে যে বুড়ো হয়েছে সে কথা মনে থাকে না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।